কিছু কিছু টপিকে যদি করস তাহলে কমু তরে সিরিয়াস আম কালকে তোমাদের ক্লাস হবে না, ঠিক আছে? আর ওই পরীক্ষাটা হবে না নেক্সট উইকে মঙ্গলবারে একটা কালকে আমাদের ইলেকশন কমিশনে আমাদের ইনভাইট করছে ওই প্রবাসীদের ভোট কীভাবে হবে এই বিষয়টা ডিসকাস করার জন্য। এটা কিন্তু ন্যাশনাল ইম্পর্টেন্ট ইস্যু আমাদের আজকে সেকেন্ড এটা ভোটিং সিস্টেম এখানে প্রথমে দেখো যে ওরা হলে ডেট কীভাবে হ্যান্ডেল করা হবে। তো ডেট জিনিসটা তো আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ যেটা নিজে সব জায়গায় আসলে একটা ডেটের ক্রনোলজিতে থাকে, ডেট অনুযায়ী আমাদের অনেক কিছু দেখতে হবে। যেমন আমরা আগে দেখছি যে ধরো এইজটা আমরা কখনো ডাটাবেসে রাখি না, এটা আমরা সবসময় কম্পিউট করি, তাই না? ধরো এরকম হলো যে আমি বিসিএস দেওয়ার সময় বলে যে 30 বছর এর কম হতো, 30 বছর কম মানে এবার আজকে যদি 2025-এর 28 এপ্রিল হয় তাহলে বলতে পারি যে 1995 28 এপ্রিলের পরে জন্ম, তাই না? ধরো আমি বলছি যে এটা যদি আমি এরকম স্ট্রিং হিসাবে দিই, হ্যাঁ, তাহলে আসলে এই ডেট অপারেশনগুলো ঠিকমতো কাজ করে না, কারণ এটা আমি বুঝতে পারি না। ধরো এটা তো এরকম হইতে পারে, তাহলে এখন এটা কি মাস নাকি দিন বুঝতে পারি, তাই না? এই জন্য এটাকে এই ফরম্যাটটা আমাদের স্পেসিফাই করে দিই। ফরম্যাটটা স্পেসিফাই করার ফাংশনটা হচ্ছে টু ডেট। এভাবে আমি যদি বলে দিই তাহলে আমার এই স্ট্রিংটাকে এই ডেট টাইপ অনুযায়ী কনভার্ট করে কনসিডার করা, ঠিক আছে? আমরা যখন একটা ডেটকে প্রিন্ট করব, মানে সিলেক্ট ক্লজে নিয়ে আসবো, তখন আমরা এটাকে আবার ডেট থেকে আবার স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি। তখন আমরা যে ফাংশনটা ব্যবহার করব তাতে টু ক্যাট। যখন আমি এটাকে কোনো একটা অপারেশনে ইউজ করব, তখন আমাদের এটাকে একটা স্ট্রিংকে যেটা আমি ইনপুট দিচ্ছি সেটাকে আমার টু ডেট দিয়ে একটা ডেট টাইপে কনভার্ট করে নিলাম। তো এখানে ফরম্যাট আমি যে কোনটা ইউজ করতে পারি। আর আমি এরকমও ফরম্যাট ব্যবহার করতে পারি, যে মনে করো এটার মানে হচ্ছে যে কোনো ফরম্যাটই আমি জিনিসটাকে কনভার্ট করতে পারি। মানে সব কিছু আমি ইউজ করতে পারি, জাস্ট আমাকে ফরম্যাটটা বলে দিতে হবে যাতে ডেটাবেস এই জিনিসটা বুঝতে পারে। তাহলে এখানে আমরা एग्जांपल দেখো, কি বলছে যে ফরম্যাটেড টু ডেট when selecting for display, formatted to date when comparing or inserting updating, মানে রিয়াল একটা অপারেশন করার সময় টু ডেট। এখানে দেখো যে আমরা টু ডেট দিয়ে কনভার্ট করি। এবার আসলে গ্রুপ ফাংশন কাকে বলে? গ্রুপ করি স্যার, ডেটাবেসে গ্রুপ ফাংশন কি কি আছে কোনটা? ম্যাক্স, মিন, তারপর হচ্ছে গিয়ে সাম। ম্যাক্স, মিন, সাম স্যার, সাম, এভারেজ, কাউন্ট। জি স্যার। গ্রুপ ফাংশনগুলো কি করে? এটা হচ্ছে কোনো একটা কলামের ভ্যালুগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করে, হ্যাঁ, এবং সেই গ্রুপের উপরে একটা কোনো একটা কলামের ভ্যালুগুলোকে কাউন্টিং দ্য নাম্বার অফ রোজ, মানে সব রোগুলোকে সে কাউন্ট করার জন্য ব্যবহার হয়। তারপরে
am finding the minimum maximum values for specific column specific attribute sum করার জন্য এভারেজ করা গ্রুপ ফাংশন কি করে can be applied only to sets of values তার মানে একটা কলামের উপর আসলে অ্যাপ্লাই করা হয় তো return a single aggregated value derived from the set of values তাই না আরেকটা গ্রুপ ফাংশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হয় যে নাল ভ্যালুকে আমরা কিভাবে ইউজ করব কিভাবে হ্যান্ডেল করব তো নাল ভ্যালু হচ্ছে সব গ্রুপ ফাংশনগুলো ইগনোর করে শুধু কাউন্টের ক্ষেত্রে এটা ইগনোর করে না কাউন্টের ক্ষেত্রে আমাদেরকে এক্সপ্লিসিটলি অবশ্যই হ্যান্ডেল করতে হবে স্যার নাল এমনি অন্য সবগুলা কি স্যার বুঝি নাই মানে নাল ভ্যালুগুলো সাম করো সাম করলে নাল থাকলে সেটাকে সে ইগনোর করে সাম করবে আচ্ছা কিন্তু তুমি যদি কাউন্ট করলে সে নাল সহ কাউন্ট করবে করবে এখানে দেখো বুঝতে পারছি এই যে সিলেক্ট কাউন্ট এমপ্লয়ি কমিশন ফ্রম এমপ্লয়ি হ্যাঁ এর কয়টা এমপ্লয়ি কমিশন আছে নালগুলো সহ সে কাউন্ট করবে জি স্যার এই জন্য কি করতে হবে আমাদেরকে ওয়্যার নাল নট আমাদেরকে আমি 0 দিয়ে যদি আমি রিপ্লেস করে দিই হ্যাঁ ঠিক আছে 0 দিয়ে যদি আমি রিপ্লেস করি কাউন্ট এবং এভারেজ এই দুটো কেসে ট্রেনিং দরকার হয় তুমি যদি এইটা না করো তাহলে তুমি যে রেজাল্ট পাবা আর তুমি যদি এটা করো হ্যাঁ তাহলে এখানে এটা নেগেটিভ আছে এখন যে আমি যদি এটাকে একটু 0 দিয়ে রিপ্লেস করি তাহলে কাউন্ট করলে সে সবগুলা কাউন্ট করবে আর যদি আমি না করি তাহলে সে নালগুলো ছাড়া কাউন্ট করবে মানে কাউন্টের ক্ষেত্রে এটা একটা ডিফারেন্স প্রিন্ট করে কাউন্টার ইভালুয়েশন তো এই দুইটার ক্ষেত্রে এই জন্য সবসময় আমি আসলে কি চাই হ্যাঁ যেমন ধরো আমি বললাম যে আমি এভারেজ মান চাই এখন দেখি যারা অ্যাবসেন্ট ছিল তাদেরকে বাদ দিয়ে এভারেজ কাউন্ট করবো নাকি যারা অ্যাবসেন্ট ছিল তাদেরকে সহ এভারেজ কাউন্ট করবো যদি আমি সহ এভারেজ কাউন্ট করতে চাই তাহলে আমাকে এদেরকে এনপিএল 0 দিয়ে রিপ্লেস করতে হবে জানতে করে তারপরে কাউন্ট করবো আর যদি বাদ দিয়ে করতে চাই তাহলে শুধু অ্যাভারেজ করলেই হবে তো এই জিনিসটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবসময় চেক করে দেখতে হবে যে গ্রুপ ফাংশনের সাথে আমি কাউন্ট আর এভারেজ এই দুটার ক্ষেত্রে হ্যাঁ আমাকে এই নাল ভ্যালুটাকে আমি কীভাবে হ্যান্ডেল করতে চাই সেটা আমার রিকোয়ারমেন্ট থেকে বিজনেস রিকোয়ারমেন্ট থেকে আসে যে আমি কি সবাই সহ এভারেজ চিন্তা করবো না নাল বাদ দিয়ে করবো স্যার এই জায়গায় যে কাউন্ট করছি স্যার এনবিএল আমি নালগুলোকে 0 করে দিছি তাহলে নালগুলোকে 0 করলে যদি আমার 10 জন আসে যদি নাল নাল রেখে দিই কাউন্ট যেহেতু নাল সহই কাউন্ট করে তাও তো 10ই আসবে ডিফারেন্স কই হইল ওনা কাউন্ট তখন নাল সহ করবে আচ্ছা আচ্ছা এই গ্রুপ ফাংশনের সাথে সাধারণত প্র্যাকটিক্যালি আমরা সবসময় গ্রুপ বাই ক্লজটা লাগে আমি লিখলাম বলি সবাই খেয়াল করো এই জিনিসটা তোমরা সবাই খেয়াল করো কথা বলো না স্যার এখানে দেখো দুইটা স্টুডেন্টে দুইটা করে সাবজেক্টের মান দেয়া আছে এখন আমি দেখতে চাই রেজাল্টটা এইভাবে এটা কি রিটার্ন করবে ইকুয়ালটা
সবগুলো মার্কের অ্যাভারেজ মানে হচ্ছে 300 400 450 ডিভাইডেড বাই 4। 450 ডিভাইডেড বাই 4 এটা রিটার্ন করতে, তাই না? জি স্যার। আর আমি যেটা চাই এই এই রেজাল্টটা পাওয়ার জন্য আমাকে তাহলে এই কোয়ারিটা গ্রুপ বাই করতে হবে। গ্রুপ বাই কি দেব? ঠিক আছে, সিলেক্টে আমাকে স্টুডেন্ট আইডি দিতে হবে, তাই না? নিয়ম হচ্ছে আমার সিলেক্টের মধ্যে রুট ফাংশনের যে লিস্ট আছে মানে আরো ধরো থাকতে পারে, তখন আমি এখানে ম্যাক্স মার্ক কোথায় পাই, ঠিক আছে? প্রত্যেকটা স্টুডেন্ট সে তার কোন সাবজেক্টে সে বেশি নাম্বার, তাই না? তো এই যে আমি বিভিন্ন গ্রুপ ফাংশন বিভিন্ন গ্রুপ ফাংশন ইউজ করছি, এই গ্রুপ ফাংশনের বাইরে আমাকে যে মানে আমার গ্রুপ বাই ক্লজে যেটা আছে সেইটা আমার সিলেক্ট ক্লজেও আসতে হবে। অন্যভাবে বলে যে আমার সিলেক্ট ক্লজের মধ্যে গ্রুপ ফাংশন ছাড়া যেই ভ্যালু আছে সেটাই আমার গ্রুপ বাইতে যেতে হবে, ঠিক আছে? এখানে যদি মনে করো আমার আরেকটা কলাম আছে নাম, হ্যাঁ, আমি যদি এখানে এই নামটাও ডিসপ্লে করি তাহলে আমার এখানেও এই নামটা বুঝেছে? নামটা দিতে হবে কেন? নাম তো না না, হবে না। হচ্ছে যে আমার সিলেক্ট ক্লজে গ্রুপ ফাংশন ছাড়া আর যা কিছু আছে তার সবই আমার গ্রুপ বাইয়ের মধ্যে আছে, আনতে হবে। জি স্যার। তাই না? এবার দেখো, আমি যদি এখন জিনিসটাকে এইভাবে দেখি, হ্যাঁ, তাহলে আমার রেজাল্ট কি হবে? সবগুলো এখানে গুরুত্ব নাই। স্যার স্টুডেন্ট আইডির মধ্যে আমার হচ্ছে গিয়ে এই যে সিএসসি ত্রিপুলি দুইটা মিলেই তো একটা গ্রুপ হয়ে যাবে, 1 1 যেগুলো আছে। আমার এই কোয়েরি, হ্যাঁ, এটা আমি বাদ দিলাম, এই কোয়েরির রেজাল্ট এখন কি হবে? 1 1 গুলার অ্যাভারেজ 2 2 2 3 2 এর অ্যাভারেজ। এবারে এখানে যেটা হচ্ছে দেখো যে 300 300 500 মানে এইখানে আসবে 550 বাই 4, রাইট? ভাই 3 হবে না? 500 বাই 3 3 গেল, ও সরি, তিনটা 3 হবে। জি স্যার। আচ্ছা ধরো এটা 1, এরকম যদি হয় তাহলে আমার 300 কি হবে? 550 বাই 4। 550 বাই 4। জি স্যার। এইটা তো আসলে কোনো মিনিং নেই, এই রেজাল্টের কোনো মিনিং নেই, তাই না? জি, তো স্যার। এখানে আমি কি চাই? আমি চাইবো যে এখানে যখন এটা ডিপার্টমেন্ট আছে, তাহলে আমার দুইটা রেসপেক্টিভ গ্রুপ করতে হবে, ডিপার্টমেন্ট এবং হচ্ছে গিয়ে ইয়ার। এইটা হচ্ছে
একটা মিনিংফুল রেজাল্ট, তাই না? এটা আমি চাই না। এই ক্ষেত্রে আমার এই কোয়ালিটি কিভাবে মডিফাই করতে হবে? স্যার শুধু গ্রুপ বাই হ্যাঁ, ডিপার্টমেন্ট লিখতে হবে স্যার, গ্রুপ বাই। জি স্যার, হ্যাঁ, উপরেও ডিপার্টমেন্ট লিখতে হবে, সিলেক্ট লস। ঠিক আছে স্যার। বুঝতে পারছো সবাই? এখানে দুইটা কোয়ালিতে কি কি ভুল আছে বলো দেখি। গ্রুপ করা হয় নাই। কারো কোনো কনফিউশন আছে? প্রথমটা আমি একটা গ্রুপ রেজাল্ট চাচ্ছি, কিন্তু আমার কোনো গ্রুপ বাই ক্লজ নাই, গ্রুপ বাই ক্লজ দেওয়া লাগবে। দ্বিতীয়টাতে আমি গ্রুপ বাই ক্লজ দিচ্ছি, কিন্তু আমি সিলেক্ট ক্লজে যেহেতু আমার ডিপার্টমেন্ট নাম আছে, এখানে আমাদের ডিপার্টমেন্টের নাম দিতে হবে, তাই না? এখানে আরেকটা দেখো যে ওয়্যার ক্লজে কিছু জিনিস আছে, যেটা বলে জয়নিং। জয়নিং এর বিষয়টা আমরা এখন দেখব। জয়নিংটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা স্যার ল্যাবে দেখানো হয় নাই, হ্যাঁ, ল্যাবে এখনো দেখানো হয় নাই। ল্যাবে দেখানো হয়। আমরা আজকে কনসেপ্টটা করব, নেক্সট ক্লাস থেকে আমরা কোম্পানি তোমাদের তো নেক্সট ক্লাসে ওটা অনলাইন হবে, তাই না? হ্যাঁ স্যার। গ্রুপ বাই পর্যন্ত। জি স্যার। তো তাহলে তোমাদের একটা ইয়ে হলো, মোটামুটি একটা রিভিউ হয়েছে। এখন তোমাদেরকে আমি এদের কিছু স্যাম্পল কোয়ারি দিচ্ছিলাম না, ওগুলা তোমরা একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, ওগুলা প্র্যাকটিস করবা এটা যেটা নিয়ে। এখন যদি দেখো, আমার ডিপার্টমেন্ট আর এমপ্লয়ি ডেটা এটা ছিল এর মূল বিষয়, তাই না? এর বাইরে একটা ওয়ান টু ওয়ান রিলেশন ছিল ম্যানেজার্স। বাট আমরা যদি বেসিক্যালি দেখি যে একটা ডিপার্টমেন্টে অনেক এমপ্লয়ি থাকে। হ্যাঁ? এখন এই যে তোমার এই ডিপার্টমেন্ট নাম্বার এবং এই ডিপার্টমেন্ট নাম্বার, এইটার মাধ্যমে হচ্ছে ম্যাপিংটা তৈরি হচ্ছে, তাই না? জি স্যার। আমি যেখানে লিখি যে ধরো ডিপার্টমেন্ট টেবিলটা ডাটা,
এরকম তো আছে, তাই না? এখন আমি যদি ধরো এভাবে দেখতে চাই রেজাল্টটাকে, এভাবে আমি দেখতে চাচ্ছি ডাটাটা, হ্যাঁ, যে ডিপার্টমেন্টের নাম আর এমপ্লয়ি নাম। চাইতে পারি না? এভাবে চাইতে পারি। আর এই কোয়ারিটা কিরকম? এখানে তো কোনো একটা টেবিলে ডেটা নাই, তাই না? এখানে এটা করতে হলে আমাদের দুইটা টেবিল থেকে কম্বাইন করে ডাটা নিতে হবে। এই কম্বাইন করাটাকে ডেটাবেসের ভাষায় বলে জয়েন করা। ঠিক আছে? এবং আমি যে জয়েন করব, আমার তো দুইটা টেবিলের মধ্যে একটা ম্যাপিং থাকতে হবে, যেটাকে আমি জয়েন করব। সেই ম্যাপিংটা হয় হচ্ছে এই যে একটা টেবিলের প্রাইমারি কি আর একটা টেবিলের ফরেন হিসেবে যায় এইটার ভিত্তিতে, হ্যাঁ, এবং এইটার ইকুয়ালিটির ভিত্তিতে। যেহেতু এই যে আমরা যে কম্পোজিট প্রাইমারি কির কথা বলছি, হ্যাঁ, আমরা কম্পোজিট প্রাইমারি কি দুইটা তিনটা ভ্যালু হয়ে যায়, তো সেটাকে যখন অনেক অন্যদের সাথে জয়েন করতে হয় তখন এই অল কম্পোজিট ভ্যালুগুলোকে ম্যাচ করতে হয়। এই জন্য আমরা যে কম্পোজিট যে যেসব টেবিলকে অন্যান্য টেবিলের সাথে অনেক জয়েন করতে হবে তাদের ক্ষেত্রে কম্পোজিট প্রাইমারি কি না রেখে ইন্ডিপেন্ডেন্ট প্রাইমারি কি রাখা উচিত। ইন্ডিপেন্ডেন্ট প্রাইমারি কি থাকলে ওই এন্টিটিকে কি বলে? স্ট্রং এন্টিটি। স্ট্রং এন্টিটি, তাই না? যাই হোক, তো স্যার আমরা চাইলেই তো করতে পারবো না, মানে যেটা উইক এন্টিটি তো উইক এন্টিটি হিসেবেই রাখতে হবে। না করতে পারবো না। তুমি যেভাবে ডিজাইন করবা সেভাবে। আচ্ছা, কেউ তো আর এমনি উইক থাকবে, তাই না? মানে স্যার ওই এন্টিটি যদি মানে বেশি অ্যাক্সেস করি তখন সেটাকে আলাদা করে স্ট্রং বানানো উচিত নেই, অ্যাক্সেস জয়েন করা হয় যদি জয়েন করা হয়। আর এটা হচ্ছে একটা গাইডলাইন, এটা কোনো নিয়ম লাগে করতেই হবে, না করলে ভুল হবে তা না। ডিজাইন গাইড। এখন দেখো তাহলে এইটার জন্য কিভাবে কোয়েরিটা লেখা যেতে পারে? স্যার ওই যে আছে এই যে তুমি চিন্তা করো কিভাবে লেখা যেতে পারে। এখানে দেখো আমাকে রিকোয়ারমেন্ট ধরে লিখতে হবে যে আমি সিলেক্ট করছি দুই টেবিলে আমার ভ্যালুটা হচ্ছে নেই, মানে কলামের নাম হচ্ছে নেই, তাই না? তাহলে সিলেক্ট করতে হবে নেই। প্রত্যেকে একটা হচ্ছে ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে এমপ্লয়ি। আর
আর কন্ডিশন হচ্ছে এই যে এই দুইটার ইকুয়ালিটি, হ্যাঁ, এই ডিপার্টমেন্ট নাম্বার আর এই ডিপার্টমেন্ট নাম্বারের ইকুয়ালিটি। তাহলে এখন এটা আমি বুঝলে কিন্তু কোনটা কোন নাম এটা আমাকে বলে দিতে হবে। আমি ডিপার্টমেন্ট ডট নেম এমপ্লয়ি ডট নেম টেবিলের নামটা বলে দেব। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, আমি এরকম বড় বড় টেবিলের নাম না লিখে টেবিলের মধ্যে ছোট অ্যালিয়াস তৈরি করি। হ্যাঁ, কনভেনশন হচ্ছে প্রথম বর্ণ দিয়ে করা, আর সবসময় অনেক সময় মাল্টিপল টেবিলের প্রথম বর্ণ থাকতে পারে, তাই না? একই থাকতে পারে না। তো আমি ডিপার্টমেন্ট দিয়ে এমপ্লয়ি করলাম, তাহলে আমার এটা না দিয়ে আমার ই ডট নেম, এখানে আমি ই ডট নেম দিলাম। এখানেও আমাকে বলতে হবে এটা আগে করে কোনো ব্যাপার না, যে আমি আগে ই ডট ডিপার্টমেন্ট নাম্বার বা কিছু ব্যাপার না, বা আমাকে টেবিলগুলোকে স্পেসিফাই করতে হবে। এটা করলে আমি এই রেজাল্টটা পাবো, তাই না? বুঝা গেছে? সবাই দেখো, স্যার কি লিখছেন? হোয়ার ডি ডট ডি ডট ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়ালস ই ডট ডিপার্টমেন্ট নাম্বার। এই নাম্বারের মানে এই ডিফারেনশিয়াল ইন্টিগ্রেটর যার এই ম্যাপিংটা যেটা আছে, এই ম্যাপিংটা স্টাবলিশ করতে হবে। এটা হচ্ছে জয়েনিং কন্ডিশন। তাহলে স্যার যেটা হচ্ছে কি আমার প্রাইমারি কি ওইটা আগে লিখতে হবে এরকম কিছু নাকি না? না, ওরকম কিছু নেই। মানে আগে পরে লিখতে হবে, বুঝতে পারছি। কলামের ভিত্তিতে, কলামের ইকুয়ালিটির ভিত্তিতে এটাকে বলতে হবে। না দিলে হবে, আমাকে পুরো ডিপার্টমেন্ট লিখতে হবে। যে ডিপার্টমেন্টের একটা সংক্ষিপ্ত ছোট নাম, ডাক নাম, বুঝছেন? আমরা যখন মানুষকে ডাক নামে ডাকি কেন? কষ্ট কমানোর জন্য। এখানেও তুমি একটা ডাক নাম দিচ্ছি, কষ্ট কমানো। স্যার তো এস দিয়েও লেখা যেত, তাই না? না, এস দিয়ে এটা এস দিয়ে লিখতে হবে। না স্যার সিলেক্ট ক্লসের মধ্যে তো এস দিয়ে লিখতাম আর কি। সিলেক্ট ক্লজের মধ্যে এসটা ভিন্ন, এটা হচ্ছে তোমার টেবিল চেঞ্জ। আচ্ছা, এখন দেখো এখানে আমি যদি এই কন্ডিশনটা না দিতাম তাহলে কি হতো? কাজ করতে না কোন কাজ করতো? এটা হতো যে এই ম্যাপিং ছাড়া যেগুলা, হ্যাঁ, যেমন ধরো এই সিএসসির সাথে এরাও চলে আসে। মানে ডাবল করে আসতে হবে সব জায়গায়। ডাবল মানে অল পসিবল এই যে আমি এখানে 1 এর সাথে এই 1 কে ইকুয়ালি মানে ম্যাপ করছি, সেটা হলো সে সব ডিপার্টমেন্টের সাথে সব এমপ্লয়িকে বুঝছো? মানে এখানে আমরা অ্যাডিশনালি ধরো তোমার সিএসসির মধ্যেও কালাম আসতো, সিএসসির মধ্যে কালাম আসতো, বুঝতে পারছি স্যার, সবগুলো আসলে মধ্যে রহিম আসতো। হ্যাঁ, মানে তখন আমার হলো মানে স্যার সিএসসির মধ্যে 4টা নাম আসতো আর ত্রিপুরীর মধ্যে 4টা নাম আসতো, এই তো মানে 8টা। পসিবল টোটাল কম্বিনেশন। 8টা যদি এখানে ধরো আমি আরো বিএনপির জন্য সবাই আসে। 4টা বুঝছি। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে সবগুলোর সাথে সবগুলোর একটা কম্বিনেশন, এটা কিছু নেই। কিন্তু অ্যাকচুয়ালি আমি ডিপার্টমেন্ট দিয়ে রেস্ট্রিক্ট করছি, কেন আমি তুমি শুধু ডিপার্টমেন্টের মধ্যে ম্যাপ করছি। কালকে আমাদের যে ওয়ার্কশপটা আছে, এই ওয়ার্কশপটার বিষয় হচ্ছে যে প্রবাসী ভোটারদের জন্য ভোটের ব্যবস্থা করা।
তো এখন ধরো ভোটের তো সবচেয়ে সহজ উপায় অনলাইনে ভোট দিবে, তাই না? অনলাইনে একটা ওয়েবসাইটে ঢুকবে, ওখানে খুব সিম্পল ক্যালকুলেশন, একটা মার্কার এগেন্সটে কত ভোট হচ্ছে এটা কাউন্ট করা। মনে করো যে একটা অনলাইন ব্যাংকিং ট্রানজাকশন করা হয়, একটা অনলাইন ব্যাংকিং ট্রানজাকশনের তুলনায় এটা খুবই সহজ অপারেশন। ব্যাংকিং ট্রানজাকশনে কত রকম তোমার ধরো ইন্টারেস্ট হিসাব করা হয়, চার্জ হিসাব করা হয়, তাই না? এদের ঝামেলা আছে। কিন্তু এই ভোটিং সিস্টেমটা এটাকে পৃথিবীর সবচেয়ে ডিফিকাল্ট একটা সিস্টেম মনে করে। কারণ কারণ যেটা ট্রাস্ট, প্রাইভেসি নেই, ট্রাস্ট, ফেয়ারনেস, মানে সিকিউরিটি তো ব্যাংকিং ট্রানজাকশন আছে, তাই না? আরও বেশি মানে মানে স্ট্রং লাগে। এই যে প্রাইভেসি মানে অ্যানোনিমিটি, কীরকম অ্যানোনিমিটি? স্যার এনআইডির রেসপেক্টে আমার একটা ভোটই কাউন্ট হবে। এটা কোথাও স্টোর করা হবে, এর তো কোনো সমস্যা নেই। মানে কে কাকে ভোট দিচ্ছে এটা রাখার তো দরকার নেই কাউন্ট করার জন্য। আমি জাস্ট একটা ভোট দিলাম, ভোটটা হলো যে এটা মার্কা এতে আমি এটা ভোট দিলাম, এ রেজিস্ট্রেশনে কাউন্ট হবে, অসুবিধা নেই। স্যার এনআইডি মানে হচ্ছে কি একটা এনআইডি রেসপেক্টে একটাই ভোট দেওয়া যাবে। মানে এই কিন্তু একটা সিম্পল একটা মানে এনআইডি ডুপ্লিকেশন চেক করলেই হয়। এটা যেটা বলে প্রাইভেসি, এটাতে অবশ্যই এটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট। প্রাইভেসি নিয়ে কিন্তু আমি 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 কে ভোট দিল এটা স্টোর করবো কোথাও, কিন্তু তার ভোটটাই নিই, কে ভোট দিল এটা নিবই না, তাহলে তো প্রাইভেসি ইনশিওর করা যায়। স্যার ফেয়ারনেস অ্যান্ড ট্রাস্ট আমার থাকবে না। ফেয়ারনেসটা আর কি, মানে ফেয়ারনেস মানে যে আসলেই আমি মানে যেটা করতেছি, হ্যাঁ সব কিছু আসলেই ওটা ওভাবে যাচ্ছে কিনা, নাকি এটা কারচুপি করছে। এই জিনিসটা ফেয়ারনেস এর বলা হচ্ছে ভেরিফায়াবিলিটি। ভেরিফাইবিলিটি। বুঝছো? যে আমি যদি কখনো জিজ্ঞেস করি যে আমি যে ভোটটা ভেরিফায়াবিলিটি দুটো অংশ, একটা